রেশমা, তোমার আমি অনেক ভালোবাসি রেশমা। তুমি যত যাই কো তোমার কিন্তু আমি ভুলতে পারবো না। বাট ওয়ান থিং, ইউ গিভ মি 10 টাকা, বাট তোমার কিন্তু টাকা দিতে হবে। অভিনেতাদের যেমন সতর্ক থাকতে হবে, নির্মাতাদের এত সতর্ক থাকতে হবে এবং রাইটারদেরও থাকতে হবে। ওয়েব সিরিজ যেটা মানে এটা তো অনেক ভালো দিক ওয়েব সিরিজের সাথে। তো ওয়েব সিরিজে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটা মানুষ মানে ওইটার কারণেই নাটককে একটা খারাপ দৃষ্টিভঙ্গিতে নিয়ে আসছে যারা কম বুঝে। ওয়েব সিরিজের মধ্যে যে অশ্লীলতার যে প্রভাবটা, এটাকে আপনি কিভাবে? এটাকে তো ডেফিনেটলি আমি খারাপভাবেই দেখব, বাট কিছু শিল্পীর জায়গা থেকে অনেক কিছু করা থাকে না। আমি রিসেন্ট বলি, আমি যে কোনো একটা নাটকে আমি গত 7 দিন আগে আমি একটা প্রোমো দেখতেছিলাম। প্রোমোতে একটা ওয়ার্ড লাগাইছে, আমার ওয়ার্ডটা ছিল এরকম, এখন তুই যে হুজুরদের ওয়ার্ড কিছু কেটে কেটে যেমন লাগায়, আমাদের তো প্রোমোটা আসলে তাই সিস্টেম যে পুরা নাটকের গল্পটাকে ছোট আকারে নিয়ে আসা, একটা প্রোমো করা। হ্যাঁ, ট্রেলার যেটা বলি আমরা, যেটা যে এই প্রোমোতে দেখলাম আমারই ছিল যে আমি গ্রাম থেকে এসে তেল লাগাইয়া পকেট মারি, মানে হাতে তেল লাগাইয়া, যে ঢাকা শহরে আমি তেল লাগানোর জন্য এসে আইসা ওই এইটা কী বলে ওই পকেটটা মারবো। তো ওখানে ওয়ার্ডটা দিছে, তেল শব্দটা খালি উঠাই দিছে যে আমি তো ঢাকা শহরে লাগানোর জন্য আইসি। এই যে ওয়ার্ড প্রনাউন্সিয়েশন, শব্দ চয়ন, এগুলোর ক্ষেত্রে খুবই সতর্ক হইতে হবে। এখন আমি আজকে এই ধরনের কথা বলতেছি ঠিকই, আজকে কিন্তু ওইটা যখন মানুষের কাছে চলে যাবে তখন আমার যে আপনার তো অশ্লীল কথা বলেন, আপনার তো এই ওয়ার্ড, কিন্তু আমি কিন্তু বলছি যে তেল লাগানোর জন্যই তো ঢাকা শহরে আমি আসছি, তেলটা বাদ দিয়ে দিছে, ঢাকা শহরে তো আমি লাগানোর জন্যই আসছি। ও মাই গড, হোয়াট ইজ দিস? এই ধরনের করা যাবে না ভাই, এটা আমাদের একটু সতর্ক হবে। আমি অলরেডি তাকে ফোন করছি যে তুমি প্রমতে এটা চেঞ্জ করে দাও, কিন্তু এই যে আমি যে 7 দিন পরে দেখলাম, 7 দিনের মধ্যে কিন্তু এটা অলরেডি দেখা গেলো যে কিছু জায়গায় কিছু লোক যদি সেভ করে রেখে দেয়, ওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে পরবর্তীতে। সো আমি মনে করি শব্দ চয়ন, একটা ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে অভিনেতাদের যেমন সতর্ক থাকতে হবে, নির্মাতাদের এত সতর্ক থাকতে হবে এবং রাইটারদেরও থাকতে হবে। আমরা এমন কোনো সিচুয়েশন, হ্যাঁ, এমন কোনো সিচুয়েশন করা যাবে না যেটা ব্যক্তি ইমেজকে আঘাত করবে, দেশের ইমেজকে আঘাত করবে, আমাদের এই মানে শিল্পী গোত্রের উপর আঘাত করবে। এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। আমি মনে করি যারা ওয়েব সিরিজ সময়ের সাথে আগামীর পথে যাবেন, ডেফিনেটলি আমরাও চাই আপনারা যান এবং ওয়েব সিরিজ করেন। আরও বড় বড় সিরিজ অন্য যত যাই আসুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেহেতু মাধ্যম চলে আসছে, সেগুলোতে আমাদের অবশ্যই ইন করতে হবে, কম্পিটিশনে অংশগ্রহণ করতে হলে পরে। সো ওই জায়গাটা থেকে এমন কিছু করা যাবে না। শব্দ চয়ন এবং এইটা নির্মাণ ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে। কিন্তু এইটা কোন সেন্সে বলছে বুঝি না। আমাদের কিছু সংগঠনকে আমি ফোন করে বলেছিলাম যে তোমাদের কিছু করা উচিত, যেহেতু তোমরা সংগঠন চালাও। যারা চালায় আমাদের সংগঠনের নেতা, গতানুগতিকভাবে যে শিল্পীদের নেতা আছে, আমি যেহেতু একটা প্ল্যাটফর্মে ছিলাম, সো ওই জায়গাটা থেকে তাদেরকে বলবো যে আপনারা একটু সতর্ক হন। হ্যাঁ, এইটার সাথে কিছুটা আমি একমত যে ফার্স্ট টাইম যেহেতু করছে এরকম, এখন দর্শন তো আর ওই লেভেলে করে নাই, যে ধরনের ওয়ার্ডের দর্শন করছে, শব্দ চয়নের দর্শন করে ফেলছে, নাটকের জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে যদি একবার প্রতিহত করা যায়, বুঝিয়ে যদি আনা যায়, আমি মনে করি সেকেন্ড টাইম যদি এটা করে তাহলে ডেফিনেটলি তাদের শাস্তি দেওয়া হবে, সে যত বড় শিল্পী হোক বাংলাদেশে। বিকজ শিল্পী জায়গা থেকে শিল্পী সত্তা, আমাদের সত্তা বিক্রি করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। আমরা শিল্পী সত্তার জায়গা থেকে বলতে চাই, সেকেন্ড টাইম যদি এই ধরনের কোনো মানে ওয়েব সিরিজ নামক, ওয়েব সিরিজ হোক, ওয়েব সিরিজের কোনো দোষ নাই, কিন্তু ওয়েব সিরিজের নামক যে সমস্ত শিল্পীর এই ধরনের অশ্লীলতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং পার্সোনালি আমি নিজেও নেব, কারণ কেন নেব একটা কথা, এই মিডিয়াটা ভাই কারও একার না, আমারও একার না, অতএব আমাদের রক্ষা করার দায়িত্ব একার হইতে পারে। এইটা সময়ের সাথে বলছে আগামীর পথে কিছু জায়গা অতিমাত্রায় করে ফেলতেছে, সেইটার ক্ষেত্রে কিন্তু আমি পোশাকের না খালি, আমি নাটকের গল্পগুলো যেটা দেখি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেজ গল্প হচ্ছে, এখন বাবা মা বেজ কোনো গল্প হচ্ছে না, শ্বশুর শাশুড়ি বেজে কোনো গল্প হচ্ছে না, পরিবার কেন্দ্রিক তেমন গল্প হচ্ছে না, বেশিরভাগ গল্প হচ্ছে এই ওয়েস্টার্ন টাইপের জিনিসগুলাকে তারা করতেছে। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে এইটাও আমাদের প্রতিহত করতে হবে, যে আমাদের গল্পগুলা সিলেকশনের ক্ষেত্রে কত সতর্ক অবলম্বন করা যায়, যে কি করলে পরে গল্পগুলা কি করতে হবে। এটা আসলে তেমন কিছু করতে পারবো না, তবে আমি রিসেন্ট মানে জানুয়ারি মাস থেকে কিছু উদ্যোগ নিতেছি। পার্সোনালি আমি 100% না পারি, আমি তো 10% পারবো। সো 10% জায়গা থেকে আমি চেষ্টা করব। হ্যাঁ, আমি চেষ্টা করব যে মিডিয়ার পরিবেশ ফিরুক, সেটা আমি আমার
যেহেতু আমার মানে ইনভেস্ট করার মতো সামর্থ্য আছে, আমি যেহেতু নিজে নির্মাণ করি, নিজে লিখি, নিজে অভিনয় করি, সো আমার একটা দায়িত্ব জায়গা আছে। সো সেই জায়গা থেকে আমি একটা স্ক্রিপ্ট হাউস নামে একটা হাউস করতেছি, যেখানে স্ক্রিপ্ট জমা পড়বে, এখান থেকে স্ক্রিপ্ট নিবে মানুষ। আপনার কোন ধরনের গল্প লাগে বলেন, এখান থেকে নিয়ে যান, কারণ ভালো স্ক্রিপ্ট রাইটার নাই সত্যিকার অর্থে যেটা। কেউ জমা দিতে পারে। হ্যাঁ, সাধারণ কেউ। এবং এটা সারা বাংলাদেশ ব্যাপী আমি অভিযান করব। যারা গল্প লিখতে চায় তারা গল্প লিখে আমার কাছে পাঠাবে, আমি সেটা স্ক্রিপ্ট হাউসে জমা রাখবো, শুরু করবো। আমার 5 স্টার, হ্যাঁ, নট অনলি গল্প, ডিরেকশনের ক্ষেত্রেও তাই। সারা বাংলাদেশে আপনি তো এখন পারবেন না কোনোভাবে। মানুষ বলে যে হাই হাই ইউটিউবের লোকগুলোর কীভাবে ফিরাবো, সে আপনি নীলফামারী থেকে লোক আইসা নাটক বানাইতেছে, সেই টেকনাফ থেকে লোক আইসা নাটক বানাইতেছে, এটা তো আপনি পারবেন না কোনোভাবে প্রতিহত করতে। তার রাইটস আছে তো। সো তাকে কীভাবে কন্ট্রোল করে, তাকে কীভাবে বলে আমাদের প্রক্রিয়ার ভিতরে আনা যায়, প্রক্রিয়ার দিন আনা যায়, সেটা করবো আমরা, সেইটা আমাদের করতে হবে। ডায়লগ তো আসলে হাউসফুল দিলে হবে না। আমি সবসময় বলি যে আমার প্রতিটা নাটক কিন্তু আমার সন্তান। সো একটা সন্তানকে নিয়ে আমি নাড়াচাড়া করতে চাই না। আমি সবসময় বলি যে আঙ্গুল যেমন 5টা আঙ্গুল যেমন এক হয় না, হাউসফুল মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা নাটক ছিল। সবসময় একটা ছেলে হাসতো। ঠিক তারপরেই গ্র্যাজুয়েট নাটক, যেটাতে ইংলিশ বলতাম আমি আর জাহিদ ভাই, সেটা ব্যাপক জনপ্রিয় একটা নাটক। তারপরে আরেকটা নাটক আমি কান্না করেছি, যেটা বাংলাদেশের মানুষের বিশেষ করে মিডল ইস্টের প্রবাসী ভাইদের কাছে খুবই জনপ্রিয়, সেটা হলো মাইক, যে নাটকটাতে আমি কান্না করতাম। এরকম অসংখ্য নাটক আছে যে নাটকগুলোতে মানুষ, আমি ওই হাউসফুলের তো সবসময় ছিল যে আমি খুব হাসতাম আর কি, অভিনয়টা বাস্তবতার সাথে হতে পারে। সেই হাউসফুল থেকে ফুল অফ হাউস এবং ফুল অফ অ্যাক্টর সিদ্দিকুর রহমানের জন্মটা হয়েছে। সবসময় বলি ওইটার মধ্যে ছিল যে আমি বলছি যে ওইটা সবসময় একটু ক্যারেক্টারাইজেশন একটু বোকা যেটা হয় আর কি, বাস্তবতার সাথে অনেকে আমার মিলাইতে পারে না। ওটা খালি বলতাম রেশমা তোমার আমি অনেক ভালোবাসি, রেশমা তুমি যত যাই কো তোমার কিন্তু আমি বলতে পারবো না রেশমা, এরকম কথা। আর ইয়েতে গ্র্যাজুয়েটে যেটা জনপ্রিয় বলা যায়, বাট ওয়ান থিং ইউ গিভ মি 10 টাকা, বাট তোমার কিন্তু টাকা দিতে হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো। আর মাইকের কান্না, এটা আমি সবসময় দেখাই না, এটা বলি যে এটা আসলে মিডল ইস্টে প্রবাসী যে ভাই বোনরা থাকে, তারা খুবই কষ্টে লাইফ লিভ করে, তাদেরকে নিয়ে আমার ওই মাইক নাটকটা ছিল। যে মাইকের একটা বিকল্প নাটক আমি রিসেন্ট মাথায় নিয়ে আসতেছি, যেহেতু নিজে লিখি। সো ওই জায়গাটা থেকে মাইকের রেশ ধরি এবং ওই প্রবাসী ভাইদেরকে রিলেট করে আমি আর একটা নাটক আসবে, যে প্রবাসী ভাইরা এতদিন অনেক কষ্ট করে মাকে রেখে, সন্তানকে রেখে এবং বাবা মা বা সন্তান পরিবারকে রেখে যারা কিনা এই এত দূরে অবস্থান করে, তাদের জন্য আমরা নাট্যকার হিসেবে, নাট্য পরিচালক হিসেবে এবং নির্মাতা হিসেবে বা অভিনেতা হিসেবে আমাদের কিছু দায়িত্বর জায়গা থাকে যে ওই ভাইদের। হ্যাঁ, এটার একটু নাম সিলেক্ট করছি, কিন্তু এটা এখন বলবো না, যেহেতু আমাদের এখানে কোনো মানে নাই, ওই কী বলে ট্রেডমার্কের কোনো সিস্টেম নাই। দেখা গেলো যে আমি নামটা বললাম, সেটা আবার পরবর্তীতে কেউ করে ফেললো ওই ধরনের কনসেপ্ট নিয়ে। কান্নাটা বাদ দিয়ে তো মাইকে তো সবসময় আসলে ব্যাপক জনপ্রিয় ওখানে কান্না ছিল। এবং খালি কুদরতের জায়গাটা যেটা ছিল, আমার ক্যারেক্টার নাম ছিল কুদরত। ওই একটা কথা বলছিলাম সবসময় যে মাইকে ঘোষণা দিই যখন, যে আলহাস আক্কাস শুক্রবারে ঘুমায়। হ্যাঁ, এই হজ করে এসে প্রতিদিন শুক্রবারে ঘুমায় একটা লোক, তখন আমরা মাইকেই সোশ্যাল ওয়ার্কগুলা করছিলাম। এবং মাইক নাটকটা আসলে এখনও তারা দেয় ভিতরে, কারণ যে পরিমাণে গানগুলা ওখানে আমরা চালাইছি, তখন একটা বয়স, তখন একটা এইজ, তখন একটা ক্যারেক্টারের জায়গায় ধারণ করার মতো একটা গল্প ছিল। মোশাররফ করিমকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ডেফিনেটলি শিল্পীর জায়গা থেকে সে, তাকে তো মূল্যায়ন করবে। সে ভালো অভিনেতা, গুণী অভিনেতা এবং ভালো মানুষ। সর্বোপরি আমি বলি যে যার যার গুণে গুণান্বিত হবো আমরা। আমি তো তার মতো রেগুলার অ্যাক্টিং করি না, বিকজ আমার বিজনেস আছে, আমার নিজের এলাকায় যাই, আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াই এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি এবং দাঁড়াবো। এই ওয়ার্ডগুলো আমার সাথে জড়িত আছে। প্লাস হলো আমি ফ্যামিলি সাথে আমি প্রচুর পরিমাণে টাইম দিই। সো তার সাথে আমার কম্পেয়ার করবো না কখনো। সে তার জায়গায় অতুলনীয় এবং অপ্রতিদ্বন্দ্বী। আমি মনে করি সে তার জায়গায়, আমি আমার জায়গায়। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে আমি আমার জায়গা থেকে আমি যেমন অ্যাক্টিং করি, ওনার অ্যাক্টিংও ভালো লাগে। উনি খুব ভালো অভিনয় করেন এবং খুব ভালো অভিনেতা, গুণী অভিনেতা। কোন বিশেষ দিক মোশাররফ করিমের আপনাকে মুগ্ধ করে? আসলে ওইভাবে বিশেষ দিক বলতে পারবো না, তবে এইটুকু বলি যে সে যাদের সাথে বন্ধুর মতো আচরণ করে, তাদের সাথে বন্ধুত্বটা গভীরভাবেই করে। কারণ তার সাথে আমার একাধিকবার দেশের বাইরে যাওয়া হয়েছে, একাধিকবার
জুটি হিসেবে আমরা কাজ করেছি। এখন যেহেতু আমি আমার জায়গা থেকে সরে আসছি, আমি অ্যাক্টিংয়ের জায়গা পরিপূর্ণ না করি না, হ্যাঁ, সো ওই জায়গাটা থেকে তার সাথে একটা ইন্টিমেসি জায়গাটা অনেক দূরত্ব। সো আমি মনে করি যে বন্ধু হিসেবে সে খুব ভালো মানুষ। মানুষের কিন্তু অনেক গুণ থাকে, এখন কয়টা গুণ নিয়ে আমি বলবো, যতগুলো গুণ আছে ডেফিনেটলি আমি আগেই বলেছি যে একটা শিল্পী পরিপূর্ণভাবে সর্বোপরি আগে মানুষ, ভালো মানুষ, তারপরে সেটা শিল্পী। আমি এই ওয়ার্ডটাও বলেছি, যত বেশি ভালো মানুষ সেই তত বেশি ভালো অভিনেতা, বিকজ তার মনটা। তাহলে আমাদেরকে আমাদের আছে প্রচুর স্মৃতি আছে। আমরা যখন একবার লন্ডনে গিয়েছিলাম, আমরা নাটক করতে 18 দিন বোধহয় ছিলাম একসাথে, একই ছাদের নিচে ছিলাম। এবং আমি আর সে, তখন তার বাচ্চাটা যেহেতু যে একটু প্রবলেম ছিল, ভাবিও আমাদের সাথে গেছিলো, তখন আমি আর মোশাররফ করিম দুইজনে আমরা 3D ফিল্ম দেখতে গেছিলাম ফার্স্ট টাইম। আমি আর মোশাররফ করিম, আমি আর সে একটা সিনেমা হলে ঢুকছি, এবং কেউ তো আর জানে না যে এরা কারা বাংলাদেশের। তখন সিনেমা হলে যখন চশমা টশমা পরে যখন 3D শুরু হয়ে গেছে, প্রথমে একটা সাপে সবল দেয়, মনে হলো আমার চোখে এসে দিল, দুজনে এমন চিৎকার দিছি, পুরা লাইট অন হয়ে গেছে, কারণ ভয় পাইলে পুরা হলের লাইটটা চলে যায়। আমরা আবার এরকমভাবে তাকাতাই করি যে কে করলো এই ঘটনা, না আমরা তো এক্সপ্রেশন দিতেছি এরকম, কেউ বুঝতে পারতেছে না, এরাও কনফিউজ যে চিৎকারটা আসে কোথা থেকে। যে আবার শুরু করে, আবার দেখা যায় তীর মারতেছে, তীরটা চলে আসতেছে আমরা দুইজন একসাথে চিৎকার দিই, আবার চশমা খুলে আবার চশমা পরে আমরাও খুঁজি যে আসলে চিৎকারটা কে দিতেছে। কেউ বুঝতেছে না এরা কারা দিতেছে। আমরা এমন এক্সপ্রেশন দিতেছি, সবাই ভাবতেছে আমরাও বোধ তাদের মতো কে যেন চিৎকার দিতেছে, এই জন্য এরকম করতেছে। মনে মনে চিন্তা করলাম যে ভাই, এটা তো ধরতে পারবেন না, কারণ বাংলাদেশে আমরা দুইটা মানুষ, দুষ্ট প্রকৃতির লোক, আমরা দুষ্ট প্রকৃতির অভিনয় করি। হ্যাঁ, আমাদের নিজের ভিতরে একই সিঙ্ক আছে, একই টাইমে ছেড়ে দেই, একই টাইমে চিৎকার দিই, একই টাইমে একই কাজ করতেছি। অতএব আমাদের এক্সপ্রেশন থেকে তারা বুঝতে পারে নাই যে এই দুইটা পাজি লোক যারা কিনা এই আওয়াজটা করতেছে। খুব মজা পাইছি, এবং আমরা খুব এনজয় করে যখন ফিল্মটা থেকে বেরোতেছিলাম, তখন দুইজনের বলতেছিলাম যে আপনার একটা মাল, সে আমার বলে আপনার একটা ম্যাজিক স্টার। সো ওই জায়গাটা থেকে আমাদের খুব আনন্দ জায়গা টাইমটা কাটছিল আর কি।